দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থা অভিযোগ স্থানীয়দের। এদিকে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 10টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। স্রোত বইছে বিপদসীমার 137 সেন্টিমিটার ওপরে। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রামপুর, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড সহ বিভিন্ন এলাকায়। পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলুনিয়া নদীর অন্তত 10টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। পৌর প্রশাসক বলছে, অতিবৃষ্টির পানি নামতে ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে তাদের 12টি ইউনিট পানি নিষ্কাশনের কাজ করছে। ফেনী শহরের জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা। তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি। ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দেখা দেয় শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও আবাসিক এলাকায়ও। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর পৌর এলাকার কলেজ রোড, জেবি রোড সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। একই অবস্থা বাগেরহাটের পৌর এলাকায়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের। জোয়ারের পানি উঠে যায়, বৃষ্টির পানি উঠে যায়, ঘরে রান্না বান্না কষ্ট হয়, হাঁটা চলা, বাথরুমে সব দিকেই কষ্ট। বৃষ্টি হওয়ার আগে পরিষ্কার করে রাখে, তাহলে বর্ষায় পানিটা জমে না আর এই দুর্ভোগে আমাদের পড়তে হয় না। এদিকে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী জুড়ে টানা বর্ষণে নগরীর বেশ কিছু স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে কর্মজীবী মানুষজন পড়েছেন নানা বিপত্তিতে। ঢাকায় টানা বৃষ্টি মানেই যেন ভোগান্তি। অল্প বৃষ্টিতেই রাজধানীর নিচু এলাকাগুলো দেখা দেয় জলাবদ্ধতা, আর টানা বৃষ্টিতে সেই দুর্ভোগ হয়ে ওঠে আরও প্রকট। রাতে যাত্রাবাড়ি, বাসাবো ও গোপীবাগ এলাকা ঘুরে দেখা গেছে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত জমেছে পানি। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ও ওয়াসার পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে এর তেমন সুফল মিলছে না। এত কোটি টাকা বাজেট পাস হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো কাজ দেখি না, কোনোভাবে কোনো এখনো পর্যন্ত চোখে পড়লো না। কিন্তু এই জায়গাটা পরিষ্কার করার লাগে কয়েকবার লোক আসছে, সিটি কর্পোরেশনের লোক আসছে, কিন্তু তারা কাজ করে যায়, কি কাজ করে যায় সেটা বলতে পারি না। প্রতিদিন জনভোগান্তি চরম সীমায় পৌঁছাচ্ছে। মানুষজন তাদের পরিবার নিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছে। ভাঙছে গাথায় পড়ে, মনে করো খালের কোনো অভাব নাই। এই গাড়িতে উড়ি ও গাড়ি যাচ্ছে, এই গাড়িতে উড়ি ও গাড়ি যাচ্ছে। জলাবদ্ধতার কারণে সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর সরকারি পদক্ষেপ চান তারা। কোনো জায়গায় ঢাকনা আছে, কোনো জায়গায় ঢাকনা নাই, একবারে বুঝাই যায় না। পানি জমলে তো বুঝাই যায় না ওই জায়গাটা যে গর্ত। বৃষ্টির ভিতরে মনে করেন এখানে পানি জমে, এখানে পানি জমে, ভাঙ্গা কোন জায়গায় মনে করেন গর্থায় কিছুই বোঝা যায় না। আমি সরকারে একটা কথাই বলবো, যেন উনি দ্রুত এই রাস্তা ঠিক করে দেয়। বিভিন্ন রকম ক্ষতি হইতেছে, বিভিন্ন মানুষের ক্ষতি, এই রাস্তাটা ঠিক করে না। সরকার আইতেছে যাইতেছে, কোনো তো কাজ হইতেছে না। এটা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে মনে করেন এই রাস্তাটা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন রাজধানীতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে জলাবদ্ধতা আরও বাড়ার শঙ্কায় ঢাকার নিচু এলাকার বাসিন্দারা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 10 স্থানে ভাঙন, পানি ঢুকেছে লোকালয়ে এবং সেই বিষয়ে ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বাঁধ ভেঙে গেছে, এলাকাবাসী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ বিষয়ে এলাকাবাসী এবং প্রশাসন কি বলছে?
ফেনীর দুটি উপজেলা পরশুরাম এবং ফুলগাজীর প্রায় 10টি স্থান, পরশুরামের 7টি এবং ফুলগাজীতে 3টি স্থান, টোটাল 10টি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্রায় 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে প্রায় 8 থেকে 10,000 মানুষ এই মুহূর্তে পানি বন্দী আছে। এইটা বারবারই ভাঙার পিছনে স্থানীয়রা দোষারোপ করছে যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মতৎপরতা, তারা যদি নদীকে শাসন করত, নদীকে যদি ড্রেজিং করত, নদীর নাব্যতা ফিরিয়ে আনতো, নদীর ভিতরে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলোকে যদি সরিয়ে নিয়ে আসা হতো, তাহলে উজান থেকে যেসব পানি আসে এই পানিগুলা সরার যে সক্ষমতা সেটি তৈরি হতো। ফলে যদি সক্ষমতা তৈরি হতো তাহলে নদীর পাড়ের যে অংশ সেটি কখনোই ভাঙতো না, আর এখানকার মানুষের দুঃখ সেটি আর কখনো তৈরি হতো না। ফেনীর মুহুরী এবং কুহুয়া নদীর 10টি স্থানে ভেঙে এখন এই মুহূর্তে মানুষ লোকালয়ে পানি ঢুকার পরে যেই পরিস্থিতি সেটি হচ্ছে দুর্ভোগের সীমানায়। কারণ তারা আসলে বলছে যে 2024-এর যে ভয়াবহ বন্যা, এই বন্যার কথা তারা স্মরণ করছে। তারা বলছে যে 2024-ও এইভাবে কিন্তু নদীর পাড় ভেঙে আস্তে আস্তে যখন পানি লোকালয়ে ঢুকে এক পর্যায়ে এই পানি ফেনী জেলা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে সেগুলো নিমজ্জিত হয়। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর এই 4টি জেলার মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। তো এখানে এই নদীর পাড় ঠিক রাখার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় 8,000 কোটি টাকার মতো একটি মেগা প্রকল্প ওরা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার কথা তারা বলছে। তো স্থানীয়রা অভিযোগ করছে যে তাদের আছাড়ে এই বারবার যে ভাঙে, বারবার যাদের যে দুঃখ, এই দুঃখ তারা যেন না সইতে হয় সেই ব্যাপারে সরকারের কাছে তারা অনুরোধ করছেন সরকার যেন এইটিকে গুরুত্ব দিয়ে তাদের যে বাঁধ সেটি যেন ঠিক রেখেই তাদের জন্য। আর এদিকে আমি যদি বলি গত 3 দিনের বৃষ্টিতে ফেনীতে শহরগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে। শহরের উঁচু অঞ্চল থেকে পানি নেমে গেলেও এখনো কিছু কিছু জায়গায় পানি এখনো রয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে আছি ফেনীর একাডেমি রোড এলাকায়। এর বাইরে আপনার শহীদুল্লাহ কায়সার সড়ক, পাঠানবাড়ি এলাকা, রামপুর, পেট্রোল বাংলা, নাজির রোড, এই সমস্ত এলাকার পানি এখনো সেইভাবে করে নামে না। পানি নামার অবস্থা এখনো ধীরগতি। তো সারাদিন সারা রাত আসলে একটু বৃষ্টি আবার বন্ধ হয়, বৃষ্টি হয়। এখনো সকাল থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বৃষ্টির পানি নামতে দেরি হবে বলছে এখানকার পৌর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড। ফেনীতে নদীর বাঁধে ভাঙন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। একই সাথে দেশের 6 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টিপাত পূর্বাভাস। আবহাওয়া এদিন খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা পূর্ব দক্ষিণ থেকে ঘন্টায় 35 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখে যেতে বলেছি। এর সাথে বিশেষ করে কোস্টাল বেল্টের বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এমনকি ঢাকাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে আজকে সকালে অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। ভিন্ন মত দমন নয়, মত প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও প্রধান অন্তরায় বিষয় বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত। কেউ একমত না হলেও ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই আগামীতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। এছাড়া দেশের ক্লান্তিলগ্ন উন্নয়নের জন্য ঢাকার সাথে প্রান্তিক পর্যায়ে দূরত্ব কমানোর উপর জোর দেন তিনি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি
যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি, এমন কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার পথসভায় কথা বলেন তিনি। পরে বিকেলে মেহেরপুরের পথসভায় হাসনাত আবদুল্লাহর মন্তব্য করেন, জনগণ সাথে থাকলে কোনো নেতাকে বিদেশে পালাতে হয় না। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পদযাত্রা করেছে এনসিপি। পদযাত্রার ৮ম দিনে এনসিপির কর্মসূচি শুরু হয় কুষ্টিয়া থেকে। দুপুরে কুমারখালীর রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে ৫ রাস্তা মোড়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ অভ্যুত্থানে নিহত শহীদরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সে দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। কুষ্টিয়া থেকে পদযাত্রাটি যায় মেহেরপুরে। গাংনীতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি বিশ্বাস করে ক্ষমতার উৎস দিল্লি নয়, কোনো ব্যবসায়ীও নয়, জনগণই সব। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা নয়, ক্ষমতার উৎস এসএলএম নয়, ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ। বৃষ্টি উপেক্ষা করেই পদযাত্রা কর্মসূচি পালন করে এনসিপি। অংশ নেয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতের ভোট ও জালিয়াতির অপবাদ সবাইকে নিতে হচ্ছে, তাই 1991 ও 2001-এর মতো সুষ্ঠু ভোট করে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠকের পর সিইসি জানান, কানাডার হাই কমিশন নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন, পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার কথাও জানিয়েছেন। সিইসি জানান, বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরিফিডির ফল উৎসবে যোগ দিয়ে সিএসি ভোট আয়োজনের অংশীজনদের উদ্দেশ্যে বলেন, ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ। মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে, আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব। আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম যখন বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। সিইসি বলেন, যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন সেদিনই ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে এখনও অবগত নয় ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণে খরচ কমল। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে কমানো হয়েছে 186 কোটি টাকা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থায় খরচ সমন্বয় করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশে চালু হতে পারে। মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশে রয়েছে 1.16 কিলোমিটার।
উড়াল পথ ও স্টেশন নির্মাণে কাজ করছে ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেকের বেশি। আর রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনার কাজ করছে জাপান ও ভারতের 2টি প্রতিষ্ঠান। সম্প্রসারিত অংশের খরচ চাওয়া হয় 651 কোটি টাকা, কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ দর কষাকষির পর খরচ দাঁড়িয়েছে 465 কোটি টাকা। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের জন্য ওরা রিভাইজড অফার দিয়েছে একটা, যে অফারটা অরিজিনাল ছিল 17 জুলাই 2023-তে। 2 বছর নেগোসিয়েশনের পরে প্রায় এই প্রাইসে আমরা একটা অফার দিয়েছে। সেই রিভাইজড অফারটা হলো আগের চেয়ে প্রায় 30% কম। বিশেষজ্ঞদের মন্তব্য, যে কোনো প্রকল্পে বাড়তি খরচ করা এতদিন নিয়মে পরিণত হয়েছিল, এবার তার ব্যতিক্রম হলো। ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ তাদের। একটু সতর্কবার্তা দিতে হবে যে আমি যা ইচ্ছা তা করতে পারি না। জনগণের টাকায় যখন উন্নয়ন হয়, এটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, টেকসই মূল্যে হয়। যাদের কাজ করার কথা তারাই যেন কাজ করে, এলোমেলো যেন কাজ না হয়। মেট্রো রেলের MRT 6 লাইন উত্তরা থেকে কমলাপুরে মিশবে। একই সঙ্গে লাইন 1 রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমবায় সমিতির নামে চলছে রমরমা সুদের ব্যবসা। টাকা নিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। গ্রাহকদের জিম্মি করে খালি চেকে স্বাক্ষর রাখেন দাদন ব্যবসায়ীরা। এমনকি ইচ্ছে মতো কয়েক গুণ টাকা বসিয়ে মামলাও দেওয়া হয় গ্রাহকদের বিরুদ্ধে। অতিরিক্ত লাভের আশায় কোনো লেনদেন না করার পরামর্শ সমবায় কর্মকর্তাদের। দিনাজপুরে দাদনের জালে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। উচ্চ সুদে টাকা নিয়ে সর্বশান্ত ভুক্তভোগীরা। বিরামপুরের 2 স্কুল শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ ও রেজাউল করিম জরুরি প্রয়োজনে দাদন ব্যবসায়ীর কাছ থেকে 6,000 টাকা সুদে 1 লাখ করে টাকা নেন। সেই 1 লাখ টাকার সুদ দেন 4 লাখ টাকা। তারপরও টাকা পরিশোধ না হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে 11 লাখ টাকা চেক ডিজনারের মামলা হয়। আমার একটা ছোট্ট দোকান আছে বিরামপুরে, ওই দোকানে এসে হুমকি, লোকজন নিয়ে এসে ওনার বিভিন্ন প্রতিনিধি নিয়ে আসে আমাকে বলে যে তুমি টাকা না দাও তাহলে তোমার নামে, তোমার ওয়াইফের নামে এত টাকা মামলা করবো। 5,000 টাকা করে জমা দিছি। ওইখানে দেওয়ার পর ওই স্যার কিন্তু বলে এই সপ্তাহেতে দিব। বুধবারের দিন মিটিং হয়ে আছে, এয়ার টেবিল অনেক কিছু কিন্তু আনছে। আনার পর আমরা কিন্তু এইটা ভরসা করে কিন্তু আমরা দিছি টাকা 5,000। আমরা ঠিকই বোধহয় এখানে সম্মতি হচ্ছে। লালমনিরহাটের সমবায় সমিতির নামে চলছে অবৈধ ঋণ ও সুদের ব্যবসা। গ্রাহকদের জিম্মি করতে ফাঁকা ব্যাংক থেকে স্বাক্ষর নিয়ে দেওয়া হচ্ছে ঋণ সুবিধা। পুরো টাকা খুঁজে কই আছে, ওখান থেকে এনে দেখা গেলো দোকানে একটু ইনভেস্ট করলো, তারপরে লাভ দিতে দিতে ও দেখা গেলো ব্যবসাটা পরে আর চলে না। নওগাঁয় গ্রাহকদের প্রায় 20,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে অর্ধশতাধিক সমবায় সমিতি লিমিটেড ও এনজিও। অতিরিক্ত লাভের আশায় কোনো লেনদেন না করার পরামর্শ সমবায় কর্মকর্তাদের। জানালেন নতুন করে সমবায় সমিতির রেজিস্ট্রেশন না দেওয়ার কথা। সমিতির বিরুদ্ধে সমবায় আইন 2001 সংশোধন 2 ও 13 এর বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। জামালপুরের মাদারগঞ্জে 32,000 গ্রাহকের 720 কোটি টাকা ফেরত দিতে পারছে না 23টি সমিতি। এসব আমানত ফেরতের জন্য 2 বছরের বেশি সময় মানববন্ধন সহ নানা আন্দোলন করছেন গ্রাহকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে ঢাকাগামী লেনে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সড়কের ওই ভাঙা অংশে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। সেই সাথে নতুন ইপিজেড থেকে বাইপাইল 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ঢাকাগামী লেনের বাইপাইল অংশে অন্তত 400 মিটারে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নরমালি বড় যে বাসগুলো সেগুলো দ্রুত যেতে পারে না, অনেক খানাখন্দে ভরা। কিছু কিছু জায়গায় আপনার গাড়ির নিচে লেগে যায়। বড় বড় গর্ত, এই গর্ত মানে সরকার আজ পর্যন্ত কোনো দৃষ্টি কখনো হচ্ছে না, বা 3 বছর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই অংশটি যাতায়াত করতে হচ্ছে যাত্রী চালকদের। এছাড়া স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় 24 ঘন্টায় লেগে থাকছে যানজট। এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি, গাড়ি প্রাইভেট গাড়ি উঠে না, বড় বড় ট্রাক গিলা ফাইসা যায়। ঠিক আছে, যতটুকু পারছি সেফটিতে নেওয়ার মতন চেষ্টা করছি, কিন্তু আপনার এখানে তো নরম মাটি, ঠিক আছে,
গাতা মাতা আছে, গাতাতে এক চাকা পড়া মনে করেন গাড়ি আপসে করে নেমে গেছে। সড়ক বিভাগের দাবি, বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় ওই অংশের দেখাশোনা করার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের। তবে তা অস্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন, তাদের উপর দোষ চাপিয়ে দায় সারছে সড়ক বিভাগ। এটা তাদেরই কাজ, কিন্তু তারা এটা করতেছিল, এখন আমাদের উপর চাপাই দিচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমরা কাজ করতেছি এখানে, আমি আজকে একটু আগে মিটিং শেষ করলাম, এখানে কনসালটেন্ট কন্ট্রাক্টর সবাই ছিল এবং রোড সাইনাইজের লোকও ছিল। এখন সিদ্ধান্ত হচ্ছে কাজ শুরু করবে। বৃষ্টির মধ্যে তার বিটুমিন আসওয়ার্ক করা যাবে না, বৃষ্টির পরে বিটুমিন আসওয়ার্ক করা হবে। একে অপরকে দোষারোপ বন্ধ এবং ভোগান্তি কমাতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন সড়ক ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাঠ্য বইয়ে মেধার বদলে ব্যক্তি চর্চা থেকে বেরিয়ে আসার তাগিদ চিন্তক বদরুদ্দিন উমরের। আর বিদেশি সাহিত্য সম্পর্কে জানার সুযোগ তৈরিতে অনুবাদ বইয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ নবীন প্রবীণ লেখকদের। মঙ্গলবার প্রকাশনা সংস্থা বাতিঘরের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে উঠে আসে এই পরামর্শ। মৌলিক বইয়ের প্রকাশক বাতিঘর ২০ বছর পূর্ণ করে ২১-এর যাত্রায়। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তাই লেখকদের এই মিলন মেলা। দেশের বইগুলো পাই, এটা খুব আনন্দের আমার কাছে, আপনাদের জন্য হয়তো বা এমনকি এখানে তো আমরা অর্ডার দিলে বাইরের বইটাও আমরা এখানে পেয়ে যাই। আড্ডায় যোগ দেয়া জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবিরের আশা, বাতিঘর হবে নতুন প্রজন্মের জ্ঞান চর্চার কেন্দ্র। আর ফিকশন নন ফিকশন বইয়ের পাঠক তৈরিতে প্রকাশকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। বাতিঘরের ২১ বছর খুবই একটা বাংলাদেশের জন্য খুবই ভালো সংবাদ। আমি বাতিঘর চিটাঙে প্রচুর ঘুরেছি, প্রচুর পুরনো বই, এত সুন্দর বই এটা চিন্তাই করা যায় না। আর এইটাও খুবই সুন্দর। আমি অলমোস্ট প্রতি সপ্তাহে ২-৩ দিন আসি। আমি আশা করব যে বাতিঘরের এগিয়ে চলা অব্যাহত থাকবে এবং যে সবাই যে আক্ষেপ করছেন যে এখন কেউ বই পড়ে না, সেই পাঠাভ্যাস গড়ে উঠবে। দেশে অনুবাদ সাহিত্যের প্রসারের ওপর গুরুত্ব দেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। আর এখনকার পাঠ্য বইয়ে মেধা চর্চার উপাদান নেই বলে মন্তব্য চিন্তক বদরুদ্দিন উমরের। ভালো বই, বড় বই, যে বই পড়ে মানুষ নিজেকে ছাড়িয়ে আরো উপরে ওঠে, কেমন এই জঙ্গল থেকে মানুষকে একেবারে আজকে এইখানে নিয়ে এসছে। সব জায়গায় শেখ মুজিবের জীবনী, তার পরিবারের হাসিনার জীবনী, নানা রকম ঢুকি একবারে সিলেবাসকে শেষ করে দিচ্ছে। বাতিঘরের মতো প্রকাশকের একটু উচিত হচ্ছে যে অনুবাদ, ব্যাপকভাবে অনুবাদের কাজ করা। অনুবাদ করলে আসলে এসব বই চলবেও, ভালো বই। সাহিত্যের নানান দিকের আলোচনার পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি ও গানের পরিবেশনা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। 10 বছরের বেশি সময় ধরে টিকে আছে এই আবাসস্থল। পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি খাবারের যোগানের জন্য ফলদ গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। খাগড়াছড়ি সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের গাছে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। শিকারীর উৎপাত না থাকায় এখানে বিচরণ বেড়েছে পাখিদের। লালবুক টিয়া বা মদনা টিয়ার পালকের রং কিছুটা হলুদ, সৌন্দর্য বাড়িয়েছে বুকে লাল রং। এদের কলকাকুলিতেই মুখরিত পুরো এলাকা। প্রায় আনুমানিক 10 বছর যাবৎ এখানে লালবুক টিয়া পাখি প্রচুর পরিমাণে বসবাস করতেছে। বিকালে আসে, আমরা সকালে চলে যাই। এখানে পাখি অনেক কিছু শিকার করতে আসলে আমরা তাকে প্রতিহত করি। পরিবেশবাদীরা বলছেন এসব পাখি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখে। এরা যেন খাবার পায় সেজন্য উপযোগী গাছ লাগাতে হবে। শিকারী প্রাণী যেমন ঈগল, চিল এগুলো কম, যার কারণে তারা নিরাপদ স্থানে এসে আশ্রয় গ্রহণ করে এবং লোকালয়ের মধ্যে খাবারের সংকট থাকার কারণে তারা পাহাড়ের অনেক দূরে গিয়ে খাবারের সন্ধান করে। মদনা বা লালবুক টিয়ার আবাস রক্ষায় সার্বক্ষণিক পাহারার পাশাপাশি নতুন করে পাখিদের খাদ্য উপযোগী গাছ লাগিয়ে বন সৃষ্টির উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, কেউ যাতে এসব পাখি শিকার করতে না পারে। পাখির খাদ্য উপযোগী কিছু চারা আমরা লাগিয়েছি, এগুলো যখন বড় হবে সেখানে তাদের সাফিসিয়েন্ট যদি খাদ্য তারা পায়, এটা তাদের জন্য আরও বেশি সহায়ক হবে। লালবুক টিয়া 2012 সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।